প্রত্যেকটা মানুষের কাছে কোনো না কোনো অ্যানিমে ভালো লাগে কোনো না কোনো কারণে। অনেকের ফাইট সিন বেশি পছন্দ, কারো হয়তোবা অ্যানিমেশন স্টাইলের উপর ভিত্তি করে একটি অ্যানিমে পছন্দ হয়। অনেকেরই পছন্দ হয় গল্পের জন্য, আর যারা আমার মতো নাট বল্টু লুজ ব্যক্তিবর্গ আছেন তাদের পছন্দ হয় ঘটনার পিছনের ফিলোসফি আর সাইকোলজি নিয়ে। আপাত দৃষ্টিতে মব সাইকো একটি টিপিক্যাল শোনেন অ্যানিমে হলেও তার ভিতরে ডিপ সাইকোলজিক্যাল প্লটগুলো আপনার মাথা নেড়ে দেবে। মব সাইকো অ্যানিমেটেড লেখক ওয়ানকে আপনারা সবাই হয়তোবা চেনেন, কিন্তু তার মব সাইকো অ্যানিমেটের জন্য নয়, তার বহুল প্রচলিত অন্য অ্যানিমে ওয়ান পাঞ্চ ম্যানের জন্য। জি, দুটি অ্যানিমের লেখক একজনই। ওয়ান পাঞ্চ ম্যানের মতন মব সাইকো আমাদের কাছে একটি ফিলোসফিক্যাল প্রশ্ন রাখে যে আপনার পক্ষে যদি সব কিছু করা সম্ভব হয় তাহলে আপনার জীবনের পরিপূর্ণতা আসবে কিসে। কিন্তু যেখানে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান সাইতামা তার সুপার হিউম্যান পাওয়ার ব্যবহার করে লড়াই করার যোগ্য প্রতিপক্ষ খুঁজে যাচ্ছেন, সেখানে শিগেও কাগেয়ামা তার দেবতা সমান সাইকিক পাওয়ারকে বাক্সবন্দি করে সাধারণ মানুষের মতন জীবনযাপন করে যাচ্ছেন। সেটা কিভাবে করছে সেটা বিস্তারিত বলার আগে বলে দিই স্পয়লার অ্যালার্ট ফর সিজন 1। ফিলোসফিতে ঢোকার আগে সিজন 1 ছোট্ট একটি রিক্যাপ দিয়ে নিচ্ছি। গল্পের প্রধান চরিত্র মব 14 বছরের মাধ্যমিক স্কুলে পড়া একটি ছেলে, যার জন্ম হয়েছে সাইকিক পাওয়ার নিয়ে, যার ফলে সে তার আশেপাশের পরিবেশকে ছোঁয়া ছাড়াই কন্ট্রোল করতে পারে। স্কুলে পড়ার পাশাপাশি সে দুপুরবেলা একটি পার্ট টাইম জব করে। তার অফিসের বস রেগেন আরাতাকা নিজেকে অনেক বড় স্পিরিচুয়াল লিডার পরিচয় দিলেও বাস্তবে সে একজন চিটার, যার কোনো প্রকার সাইকিক ক্ষমতাই নেই। মবের চাকরির শুরু থেকে রেগেন তাকে বলে কোনো অবস্থাতেই সে যাতে তার অলৌকিক ক্ষমতা কোনো মানুষের বিপক্ষে ব্যবহার না করে। তাই মব আর 10টা সাধারণ স্কুল ছাত্রের মতনই জীবনযাপন করতে থাকে। রেগেনের কথা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে মব তার ভিতরের অনুভূতিগুলোকে চাপা মাটি দিতে থাকে। কিন্তু তার এই ক্ষমতার আসল উৎস হচ্ছে তার রাগ, যা হাজার চেষ্টার পরেও মাঝে মধ্যে বহিঃপ্রকাশ পেয়েই যায়। তার মতন অন্য সাইকিক পাওয়ারফুল মানুষ, যাদেরকে এসপার বলা হয়, তারা যখন মব ও তার বন্ধুদের আক্রমণ করে, মব তখন সম্পূর্ণ এক সাইকোলজিক্যাল দোটানায় পড়ে যায়। একদিকে সে তার বন্ধু বান্ধবদের বাঁচাতে চায়, অপরদিকে সে কোনো মানুষের উপর তার সাইকিক পাওয়ার ব্যবহার করে ক্ষতি করতে চায় না। প্রথম দিকে মবের সাইকিক পাওয়ার ব্যবহার না করার বিষয়টা অদ্ভুতই লাগতে পারে, কারণ সাইকিক পাওয়ার ব্যবহার করে তার প্রতিপক্ষ স্কুলের শ্যাডো লিডার টেরু সেই স্কুলের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠছে। একজন কিশোরের যা কিছু চাওয়ার আছে সবকিছুই তার হাতের মুঠোয়। মব তার জীবনের যা কিছু হতে চায়, টেরু তার পাওয়ার দিয়ে সবকিছুই অর্জন করেছে। মবের সাইকিক সাইডকিক ডিম্পলের ভাষ্য মতে যদি আমরা বলতে চাই, টেরু তার জীবনের ফুল মজা নিচ্ছে। শুধু টেরু নয়, মবকে বাদে তাদের সমাজের প্রত্যেকটা এসপার বা সাইকিক ক্ষমতাধর ব্যক্তিরা নিজেদেরকে সাধারণ মানুষ নয়, বরং এই সমাজের মেইন ক্যারেক্টার হিসেবে ভাবে। কিন্তু মব টেরুর মতন শর্টকাটে সাফল্য চায় না। মব চায় তার সম্মান অর্জন করে নিতে। মবের বিশ্বাস হচ্ছে সাইকিক ক্ষমতার উপর ভর করে আরামের জীবন অনেকটাই অর্থহীন হয়ে দাঁড়াবে, কারণ তার পছন্দের জিনিসগুলোর জন্য পরিশ্রম করা তার জীবনযাপনের একটি অংশ। মবের এই ব্যাপারে বক্তব্য হলো নিজের সীমাবদ্ধতাকে সাদরে গ্রহণ করা প্রত্যেকটা মানুষের জীবনের জন্যই ভালো। এই ফিলোসফির উপর বিস্তারিত লিখেছিলেন আইরিশ ফিলোসফার এডমিন বার্গ। সুপরিচিত ফিলোসফার এবং পলিটিশিয়ান এডমিন বার্গকে বলা হয় দ্য ফাদার অব মডার্ন কনজারভেটিজম। তার ফিলোসফির একটি বিশাল অংশ জুড়ে ছিল দ্য সাবলাইম। আমাদের নিয়ন্ত্রিত পরিস্থিতির বাইরে আমরা যে কত ক্ষুদ্র, সেই অনুভূতিটিকেই বলা হয় সাবলাইম। আপনি পৃথিবীর সবচেয়ে ভালো সাঁতারু হয়ে অহংকার করতেই পারেন, কিন্তু সমুদ্রের মাঝে হুট করে একটি ঘূর্ণিঝড় আপনার সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বার্কের মতে এ ধরনের অভিজ্ঞতা মানুষকে বিনয়ী হতে শেখায়। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে আমরা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে নই। এডমিন বার্কের মতে এই ধরনের অভিজ্ঞতা থেকে পালিয়ে আমরা যদি নিজের কমফোর্ট জোনে বন্দী হয়ে থাকি, সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব দ্রুত একটি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে দাঁড়াবে। সাবলাইমের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের ব্যায়াম, কারণ এর ফলে আমাদের মস্তিষ্কের সেই অংশগুলো ব্যবহৃত হয় যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় না, অথচ এই অংশগুলোই আমাদের ভালো থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা ভয় পেলে আমাদের মস্তিষ্কের এই অংশগুলোর মধ্যে জড়তা চলে আসে। তার মতে আমাদের জীবনের সহনশীল সন্তুষ্টির জন্য পরিশ্রম একটি অত্যাবশ্যকীয় জিনিস। অতিরিক্ত আরামপ্রিয়তা আমাদের জীবনে বিষাদ, দুর্বলতা ও হতাশার সৃষ্টি করে। অন্যভাবে বলতে গেলে নিজেকে অতিরিক্ত আরামে রাখা আর নিজেকে বিপদে ফেলানো একই কথা। মব সাইকো ইউনিভার্সের সব এসপাররা এই একই ফাঁদে পা দিয়েছে। ওয়ান পাঞ্চ ম্যানের প্যারাসাইডারদের মতো টেরু এবং ক্লয়ের লিডাররা নিজেদের মধ্যে বিশাল এক অহংকার নিয়ে চলাফেরা করে, যা তাদের মানসিক শান্তি তো দিতে পারেই না, উল্টো বাস্তবতার ধাক্কায় তাদের মিথ্যা অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়।
মব শোয়ের শুরু থেকেই বুঝতে পারে এই এসপারদের মধ্যে কোনো বাস্তবতার ছোঁয়া নেই। যেহেতু এই এসপাররা তাদের সাইকিক পাওয়ারের উপর পুরোপুরি নির্ভরশীল, তাদের অহংকারের প্রতি কোনো আঘাত তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। টেরু মবের সাথে তার ফাইটের শেষের দিকে তার দুর্বলতার বহিঃপ্রকাশ করেই ফেলে। টেরুর মতে মব তার সাথে ফাইট করতে অস্বীকৃতি জানানোটা যেন তার অস্তিত্বের উপর আঘাত। টেরুর কাছে এটি শুধুমাত্র একটি লড়াইয়ের ব্যাপার নয়, এটি তার আত্ম অহংকারকে সরাসরি অস্বীকৃতি জানানো। মব টেরুকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তার সাইকিক ক্ষমতার বাইরে তার অন্য কোনো কিছুর যোগ্যতাই নেই। সাইতামার শক্তির মতন এসপারদের ক্ষমতারও ভালো খারাপ দুটি দিক রয়েছে। এই ক্ষমতার কারণে তারা মনে করে তারা আর 10টা মানুষ থেকে সম্পূর্ণ আলাদা, তাই তারা আলাদা সম্মান প্রাপ্য। কিন্তু এই ধরনের চিন্তাধারার কারণে তারা যত ক্ষমতার সম্মানই অর্জন করুক না কেন, তাদের ভিতরের চাহিদাটা অপূর্ণই থেকে যায়। প্রকৃতপক্ষে তাদের যেটা দরকার সেটি হচ্ছে একটি রিয়ালিটি চেক, যাতে তারা বুঝতে পারে দিন শেষে তারা 10টা সাধারণ মানুষের মতনই মানুষ। অন্যভাবে বলতে গেলে সাবলাইমের অভিজ্ঞতা দিয়ে তাদের অহংকারকে টেনে মাটিতে নামাতে হবে। অ্যাডমিন বার্কের মতে এই অনুভূতিটি প্রথম দিকে ভয়াবহ হলেও শেষ দিকে এটি মস্তিষ্ক, শরীর এবং আত্মার জন্য একটি চূড়ান্ত আত্মতৃপ্তির অনুভূতি। যে মানুষ নিজেকে ক্ষুদ্র বলে চিন্তা করতে পারে না, সে সবার সামনে অনেক বড় কিছু সাজলেও দিন শেষে আসলে সে খুবই ক্ষুদ্র একটা মানুষ। সোজা বাংলায় যাকে বলে ছোট লোক। ব্যায়াম ও পরিশ্রম ছাড়া শরীরের মধ্যে যেরকম নানা রকম রোগ বাসা বাঁধে, সাবলাইমের অভিজ্ঞতা ছাড়া মানুষের মনের মধ্যে হতাশা, বিষাদ ও মানসিক দুর্বলতা বাসা বাঁধে। মব এই গল্পে বিভ্রান্ত এসপারদের মতো না হয়ে সে পরিশ্রমে বিশ্বাসী। সে সমাজের মাঝে বসবাস করতে চায়, সমাজের উপরে নয়। তাই সে এমন বন্ধুবান্ধবদের সাথে চলাফেরা করে যারা তার মতন একই মতাদর্শের অনুসারী। বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের মুসাশি গুড়া যেন অ্যাডমিন বার্কের ফিলোসফির একটি জ্বলন্ত উদাহরণ। তার মতে একটি পরিপূর্ণ জীবনের উপায় হলো বাধা বিপত্তি টপকে সামনে এগোনো। যেখানে টেরু, ডিম্পল এবং ডিভিশন 7-এর লিডার তাদের বাস্তবতাকে ক্ষমতার আড়ালে লুকিয়ে রেখেছে, সেখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাব তাদের দুর্বলতাকে সামনাসামনি ফেস করছে। এসপাররা সবসময় তাদের সাইকিক পাওয়ার ব্যবহার করে যে কোনো ডিফিকাল্টিকে অ্যাভয়েড করে যায়। এ কারণেই তাদেরকে বাস্তবতার ধাক্কা দিয়ে বাস্তবতায় ফেরত আনতে হবে, যাতে তারা প্রকৃত আত্মতৃপ্তির ছোঁয়া পেতে পারে। টেরু এটির একটি জ্বলন্ত উদাহরণ। মব ও টেরুর ফাইটে মব যখন টেরুকে হারায়, টেরু তখন মবের সাইকিক পাওয়ারের সামনে হতবিহ্বল এবং আতঙ্কিত হয়ে পড়ে। যে অনুভূতিটি অ্যাডমিন বার্কের মতে আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অনুভূতি। মব যখন তার সাইকিক পাওয়ারের কন্ট্রোল হারিয়ে টেরুর চুল কেটে উলঙ্গ করে আকাশে উড়িয়ে দেয়, জীবনে প্রথমবারের মতন টেরু মৃত্যু ভয়ে কাঁদতে কাঁদতে অসহায়ের অনুভূতি টের পায়। কিন্তু এই ধ্বংসলীলা শেষ হওয়ার পর টেরু প্রথমবারের মতো নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করে যেন এক স্বস্তির নিঃশ্বাস নেয়। দূর দূরান্ত পর্যন্ত অসীম মেঘের দেশে নিজের ক্ষুদ্রকার আকৃতি যেন এক অপরিচিত স্বস্তি প্রদান করে টেরুকে। ক্লাসিক্যাল রোমান্টিক চিত্রকর্মে এরকম দৃশ্য প্রায়ই দেখা যায়, যার অনেকগুলোই প্রভাবিত ছিল অ্যাডমিন বার্কের সাহিত্য দ্বারা। এই চিত্রকর্মগুলোতে সুবিশাল প্রকৃতির সামনে একজন ক্ষুদ্র মানুষের অবস্থানকে তুলে ধরা হতো। টেরু যে আসলে এই পৃথিবীর মেন ক্যারেক্টার নয়, এই উপলব্ধি যেন তাকে অনেক বড় এক মানসিক চাপ থেকে নিষ্কৃতি দেয়। একইভাবে মবের থেকে ধার করা সাইকিক পাওয়ার আর নিজের অসাধারণ চাপাবাজির ক্ষমতা দেখিয়ে রেগেন ডিভিশন 7-এর এসপারদের অহংকার ধুলোয় মিশিয়ে দেয়। সে তাদের মনে করিয়ে দেয় এসপাররা যতই ক্ষমতাধর হোক না কেন, দিন শেষে তারা কেউই স্পেশাল নয়। মব যেভাবে টেরুকে বাস্তবতার সম্মুখীন করিয়েছিল, ঠিক একইভাবে রেগেন ক্লয়ের মেম্বারদের এটা প্রমাণ করে দেয় যে বাস্তবতার সামনে তারা কতটাই তুচ্ছ। এসপারদের মানসিক শান্তির মূল চাবিকাঠি হলো এই বিষয়টি অনুধাবন করা যে দিন শেষে তারা আর 10টা সাধারণ মানুষের মতনই অতি ক্ষুদ্র এবং দুর্বল একজন মানুষ। কিন্তু এখানে আরেকটা কথা আছে। একজন অ্যাভারেজ এসপারের জন্য সাবলাইমের অভিজ্ঞতাটা পাওয়া খুবই সহজ, কিন্তু আপনি যদি আসলে দেবতা সমান সাইকিক ক্ষমতাধর হন, তাহলে আপনার এই অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন? অর্থাৎ মব কিভাবে বাস্তবতার সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষের মতন চলবে। মব কিন্তু এই ব্যাপারে বাকি এসপারদের থেকে এগিয়ে আছে, কারণ সে মনে প্রাণে একজন সাধারণ স্কুল ছাত্রের মতন জীবনযাপন করতে চায়। বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে জয়েন করার মাধ্যমে সে নিজের শারীরিক ও সামাজিক যোগ্যতা ইমপ্রুভ করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আর সে তার ছোট ভাই রিসুকে যথেষ্ট সম্মানের চোখে দেখে, কারণ সে একজন সাধারণ মানুষ, অর্থাৎ এসপার হওয়ার আগেও সাইকিক ক্ষমতা ব্যবহার না করে নিজের যোগ্যতায় অনেক কিছু অর্জন করেছে। তবে মব যে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছে তাও কিন্তু নয়।
বাকি এসপারদের মতন তারও বাহিরে এক রূপ, ভিতরে আরেক রূপ। যদিও সেটা বাকি এসপারদের মতন এতটা ভয়াবহ না। মবের চিন্তাধারা হচ্ছে সে সবসময় নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখবে। সে মনে মনে ভাবে তার অচেতন সাইকিক এপিসোডগুলোর মধ্যে হওয়া সকল ঘটনা এবং দুর্ঘটনার জন্য সে একা এবং একাই দায়ী। রাগে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, সেই ভয়ে সে তার ইমোশনকে সম্পূর্ণরূপে মনের এক কোণায় বাক্সবন্দি করে রেখেছে। কিন্তু হিতে বিপরীতটা ঘটে এখানেই। অতিরিক্ত নিয়ন্ত্রণের চাপে মাঝে মধ্যে তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যায়। সবাইকে নিজের থেকে নিরাপদ রাখার ক্রমাগত দুশ্চিন্তাটি সে এক বিশাল বোঝার মতন বয়ে নিয়ে বেড়ায়। অন্যভাবে বলতে গেলে মব যতই সাধারণ জীবনযাপনের বুলি আওড়াক না কেন, মব দিন শেষে ভালো থাকার একটি ক্যারেক্টার প্লে করছে। আর সে নিজের ভালো থাকার গল্পের যত প্রকার দুর্ঘটনা আছে সব কিছুর জন্য নিজেকেই দায়ী করছে। অন্যান্য এসপাররা যখন নিজেকে দেবতা ভেবে বাস্তবতাকে অস্বীকার করছে, মব সেখানে সব কিছুর জন্য নিজেকে দায়ী ভেবে বাস্তবতাকে অস্বীকারই করে যাচ্ছে। অন্য কথায় বলতে গেলে অহংকার দিয়ে না হলেও মব দিন শেষে নিজেকে কোনো না কোনো গল্পের মেইন ক্যারেক্টারই ভাবছে। এখানেও মবকে সাবলাইমের অভিজ্ঞতা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল আমাদের প্রিয় চাপাবাজ রেগেন আরাতাকা। রেগেন মবকে স্মরণ করিয়ে দেয় যে তার আশেপাশে ঘটা সকল কিছুর দায়িত্ব মবের নিতে হবে না, যার ফলে মব তার পাওয়ার সাময়িকভাবে রেগেনকে ট্রান্সফার করে দিয়ে একজন সাধারণ মানুষের মতন দায়িত্বহীনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। রাইটার ওয়ানের ওয়ান পাঞ্চ ম্যান এবং মব সাইকো দুটির মধ্যে আমরা একটি কমন জিনিস দেখতে পাই। দুটি মাঙ্গাই আমাদের প্রশ্ন করে যে একটি সুন্দর জীবন কি। সাইতামা আর মবের নিজের শক্তি নিয়ে ঝামেলায় পড়ার অভিজ্ঞতাগুলো আমাদেরকে শিখায় প্রচণ্ড পরিমাণ ক্ষমতা নিয়ে জীবনযাপন করা ততটাও সহজ না যতটা আমরা ভাবি। সুখে থাকাটা পরিশ্রম এবং সাফল্যের একটি চলমান প্রক্রিয়া। সিম্পল একটা ইউটিউব ভিডিওর জন্য অতিরিক্ত পরিমাণ জটিল বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম। যদি আমার এই বকবকানি আপনাদের কোনো না কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী কোন বিষয় নিয়ে বকবক করব সে ব্যাপারে বলতেও ভুলবেন না। ধন্যবাদ।